নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। প্রতিদিনের মতোই আমি রুবেলা হাজির আপনাদের সঙ্গে 1 ঘন্টা কাটাবো। দুয়ারে রিপোর্টার মানেই আমাদের প্রতিনিধিরা আপনার ড্রয়িং রুমে পৌঁছে দেবেন সমস্ত গুরুত্বপূর্ণ খবরের লেটেস্ট আপডেট। দেখুন, আমরা রোজই আবাস নিয়ে কিছু না কিছু খবর করি, কোথাও জালিয়াতি, কোথাও দুর্নীতি, কোথাও বিক্ষোভ। আজ দুয়ারে রিপোর্টারে মালদার একটা ছবি দেখাবো। দেখুন, বিবেকবান নেতার অনেক ছবি আমরা দেখিয়েছি, কিন্তু গরিব হওয়ায় সেই নেতার কি বিড়ম্বনা ভাবুন একবার। হ্যাঁ, তার বাড়ি লাগবে, কারণ তার বাড়ির ভগ্ন দশা, কিন্তু কি করবেন তিনি একজন নেতা, তিনি প্রাক্তন পঞ্চায়েত প্রধান, আর তাই বাড়ির চেয়েও তিনি নিতে পারছেন না। তার বিবেক এখানে জাগ্রত হচ্ছে। কি হয়েছে এক্স্যাক্টলি, পুরাতন মালদার ছবিটা ঠিক কি, আমাদের প্রতিনিধি সেবক আরো স্পষ্ট করতে পারবেন। সেবক, একদমই দেখো, দীপালি মণ্ডল, যাকে আমরা অনেকটাই ব্যতিক্রমী চরিত্র হিসাবে দেখছি এই কারণে যে তিনি শাসক দলের পঞ্চায়েত প্রধান ছিলেন পুরাতন মালদহের ভাবুকে, অথচ তিনি এখন রাস্তা সংস্কারে শ্রমিকের হিসাবে কাজ করছেন। যে ছবি দেখলে হঠাৎই যে কোনো কারোর চোখ বিশ্বাস করতে পারবে না, কারণ রাজনীতিতে এসে পঞ্চায়েতের ক্ষমতায় এসে অনেকেরই ভুল পাল্টে যায়। এখন কিন্তু সাধারণ মানুষের অভিজ্ঞতা এরকমই। আর অনেকেই বলেন রাজনীতিতে আসছেন মানুষের সেবার জন্য, কিন্তু সাধারণ মানুষ আড়ালে আবডালে বলেন যতজন রাজনীতিতে আসছেন বড় অংশ নিজেদের আখের গুছাচ্ছেন। কিন্তু এই দীপালি মণ্ডল ব্যতিক্রম এই কারণে তিনি 2 বছর পঞ্চায়েত প্রধানের দায়িত্ব সামলেছেন, তাও শাসক দলের পঞ্চায়েত প্রধান, অথচ তার নিজের ঘর নেই। তার হাত ধরে তার পঞ্চায়েতের অনেকেই ঘর পেয়েছেন, তিনি অনেকের আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু প্রধান তাই নিজে কখনো নিজের ঘরের আবেদন করেননি। আর এই অবস্থায় তিনি বর্তমানে থাকেন বাবার টালির যে বাড়ি তার এক চিলতে ঘরে। আর ইট ভাটার শ্রমিক হিসাবে কখনো কাজ করেন, কখনো রাস্তার কাজ করেন, কখনো অন্যের জমিতে দিন মজুরি করে তার দিন গুজরান হন। আর অনেক সময় অনেক বিবেকবান নেতাদেরকে আমরা দেখছি, কর্মীদেরকে দেখছি শাসক দলের, কিন্তু বিরোধীরা তাদেরকে কটাক্ষ করছে, বলছে তারা গরিব নেতা। আর এটাই বোধহয় বিড়ম্বনা, যেই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আমি 2 বছর প্রধান ছিলাম টিএমসি দলের। তা আপনি লেবারি কেন করছেন? ওই যে ঘর বাড়ি কিছু নাই, ভাঙা চুরা ঘর বাড়ি আমার। বাড়িও নেই? না, তা আপনি তো প্রধান ছিলেন, তো কেন বাড়ি ঘর করতে পারেননি? আমি লোকের জন্য আমি কাজ করে দিয়েছি, আচ্ছা। আমার জন্য আমি কিছু করতে পারিনি। তো সরকারি বাড়ি পেলে বাড়ি নেবেন? হ্যাঁ, নিব। জমা দিয়েছিলাম লেখে, কিছু হয়নি। 18 সাল পর্যন্ত উনি প্রধান ছিলেন, কিন্তু বর্তমানে আমি গত 1 মাস আগেও দেখা করেছিলাম, তার অবস্থা কিন্তু শোচনীয়। আর এখন দিনমজুরের কাজও করছেন। এটা আমি উদ্যোগ কর্তৃপক্ষকে জানাবো কী করা যায়। আর যেহেতু ওর বাড়ি বা ঘর হয়নি, এটা কিন্তু আমার জানা ছিল না, উনিও আমাকে কিছু বলেননি। এখন আমি চেষ্টা করব তার কীভাবে ঘরটাকে পাওয়ার ব্যবস্থা করতে হবে আর কি। উনি অ্যাপ্লাই করেছিলেন ঘরের, কিন্তু ঘর ঢুকেনি, চায়ের দোকান করেন আর দিনমজুরের কাজ করেন। বর্তমানে এখন এই রোডের একটা ফিট হয় কাজ হচ্ছে, ঝাড়াটা দিচ্ছে। আমার প্রচন্ড খারাপ লাগছে, একটা প্রাপ্ত প্রধানে উনি ঘর বাড়ি পা। এবার আসি একটু আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের কাউন্সেলিং এর কথা। আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের কাউন্সেলিং, আর সেখানে অনুপস্থিতির সংখ্যা অনেক বেশি। অনুপস্থিত প্রায় 2200 জন প্রার্থী। কিন্তু এই অনুপস্থিতির পেছনে কারণ কি আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলা, ইংরেজি, বিজ্ঞান সমস্ত মিলিয়ে সেখানে অনুপস্থিতির সংখ্যা 2200। কথা বলবো, সোমরাজ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, তাহলে কি কোথাও গিয়ে এই চাকরি প্রার্থীদের অনীহা দেখা যাচ্ছে? দেখো, একদমই চাকরি প্রার্থীদের অনীহা এই কারণে দীর্ঘদিন ধরে এই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে, প্রায় 10 বছর ধরে এই নিয়োগ প্রক্রিয়া চলছে। আর সেই কারণেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ার ওপর বা এই নিয়োগের ওপর অনেকটাই আস্থা রাখতে পারছেন না চাকরি প্রার্থীদের একাংশ, তেমনটাই কারণ হিসাবে মনে করা হচ্ছে। আর সেই কারণেই যে শিক্ষক নিয়োগের দাবি নিয়ে বারবার শহরের রাজপথে আন্দোলন হয়েছে, ধর্ণা হয়েছে, অনশন কর্মসূচি রয়েছে, সেই শিক্ষক নিয়োগের প্রক্রিয়া যখন শুরু হলো তখন চাকরি নিতে এলেন না প্রায় 2200 চাকরি প্রার্থী। স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকের এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় প্রথম দফায় 8800 জন চাকরি প্রার্থীকে কাউন্সিলিংয়ের জন্য ডেকেছিল, অর্থাৎ তাদেরকে নিয়োগপত্র দেওয়া হবে, কিন্তু তার মধ্যে 2200 চাকরি প্রার্থী তারা অনুপস্থিত থাকলেন, তারা চাকরি নিতেই এলেন না। আর এর দরুন একাধিক শূন্যপদ তৈরি হলো। এবারেই শূন্যপদগুলি পূরণ করা হবে ওয়েটিং লিস্ট থেকে, অর্থাৎ সেক্ষেত্রে এই চাকরির ক্ষেত্রে অনেকটাই মেধার সঙ্গেও আপোষ করা হলো, তেমনটাই বলছেন একাধিক শিক্ষক মহলের একাংশ, তাই বলছে। ফলত সব মিলিয়ে এই যে 28%-এরও বেশি চাকরি প্রার্থী তারা চাকরি নিতে এলেন না,
যারা, এবং শুধু তাই নয়, যারা চাকরি নিতে এলেন না তাদের মধ্যে অনেকেই মেধা তালিকার প্রথম দিকে রয়েছেন। আর যেটা দেখা যাচ্ছে বাংলা, ইংরাজি, বিজ্ঞান বিভাগের বিষয়গুলিতে একাধিক ক্ষেত্রেই চাকরি প্রার্থীরা অনুপস্থিত থাকলেন। আর স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকরা বলছেন সাম্প্রতিক সময়ে এটা এসএসসির ইতিহাসে নজিরবিহীন যে একসাথে এত সংখ্যক চাকরি প্রার্থী তারা তাদের চাকরি হবে জেনেও চাকরি নিতে এলেন না। সব মিলিয়ে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে ফের স্কুল সার্ভিস কমিশন কাউন্সেলিং করবে। যারা ওয়েটিং লিস্টে রয়েছেন তাদের থেকে আবার কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে যাতে তারা চাকরি নেন। ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকেই এই প্রক্রিয়া শুরু করবে স্কুল সার্ভিস কমিশন। বেশ, আমাদের নজর থাক। দেখুন, আমরা ট্যাব জালিয়াতি নিয়ে লাগাতার খবর করেছি, আর এবার আপনাদেরকে জানিয়ে রাখি ট্যাব জালিয়াতিতে বরখাস্ত স্কুল শিক্ষক। যা আমরা জানতে পাচ্ছি, স্কুল শিক্ষা দপ্তর এবার ট্যাব জালিয়াতিতে কড়া পদক্ষেপ করেছে। ট্যাব তদন্তে বরখাস্ত পূর্ব বর্ধমানের চুক্তিভিত্তিক শিক্ষক। স্কুল শিক্ষা দপ্তরের নজরে আরো শিক্ষক। ট্যাব তদন্তে পুলিশের রিপোর্ট তলব শিক্ষা দপ্তরে। বনগাঁর পড়ুয়ার ট্যাবের টাকা উদ্ধার কোথা থেকে? চোপড়া থেকে। যেরকম আপনাদেরকে বলছিলাম, এই চোপড়া যেন ট্যাব জালিয়াতির একটা এপিসেন্টার হয়ে গিয়েছে। একজন মহিলা এই মুহূর্তে গ্রেফতার হয়েছে। কি তার পরিচয়, কিভাবে সে কানেক্টেড এই ট্যাব জালিয়াতির সঙ্গে, জানবো। প্রতিনিধি অনিরুদ্ধ রয়েছেন সঙ্গে। অনিরুদ্ধ, দেখো রুমেলা, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনার বনগাঁ কেশবলাল বিদ্যাপীঠ এবং শক্তিগড় হাই স্কুলের প্রায় 28 জন ছাত্রছাত্রীর এরকম ট্যাবের টাকা গায়েব হয়ে গিয়েছিল, তাদের অ্যাকাউন্টে না ঢুকে অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল, তেমনই অভিযোগ ছিল। পরবর্তীতে এই দুটি স্কুলের তরফ থেকে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই তদন্তে নেমে প্রাথমিকভাবে উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে একজনকে গ্রেপ্তার করেছিল বনগাঁ থানার পুলিশ। বাহাউদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করে, তাকে 8 দিনের পুলিশ হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যেই বনগাঁ থানার পুলিশ গতকাল রাতে এই আনোয়ারা খাতুন নামে এক মহিলাকে গ্রেপ্তার করে, যে অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল, অর্থাৎ এই আনোয়ারার অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল, ট্যাবের টাকা 10,000 টাকা ঢুকেছিল এবং সেই কারণে সে 5,000 টাকা পেয়েছিল, তেমনই দাবি করেছে তার বাবা। এবং তার বাবা দাবি করেছে তার মেয়ে কিছুই জানতেন না। প্রাথমিকভাবে বলা হয়েছিল বাথরুমের জন্য তাদেরকে অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে, কিন্তু পরবর্তীতে তাকে গতকাল বনগাঁ থানার পুলিশ গ্রেপ্তার করে এবং তাকে আবার পুলিশ হেফাজতে নিয়েছে। যে এই ট্যাব কাণ্ডে আরও কারা যুক্ত আছে, এই চাই কতদূর পর্যন্ত আছে, সেই বিষয়ে কিন্তু এখনও বনগাঁ থানার পুলিশ তদন্ত করছে এবং আগামীতে আরও এই তদন্তের গতি প্রকৃতি আগাবে বলেও বনগাঁ থানার পুলিশ সূত্রে খবর রয়েছে। রুমেলা, ডকুমেন্ট দাও, তোমার বাথরুমে টাকা ঢুকবে। কে বলেছিল? কেউ এখন ওর গ্রামের লোক, মেয়েকে তো আমি বিয়ে দিয়ে দিয়েছি, এখন তো সঠিক কথা আমি বলতে পারি না। মেয়ের শ্বশুর বাড়ি কোথায়? রামগঞ্জ। এই যে অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কত টাকা পেত? অ্যাকাউন্ট ভাড়া দিত উনি? এ তো স্যার আমি বলতে পারি না স্যার। কত করে টাকা পেত? কি 10,000? 10,000? 10,000 মধ্যে 5,000 পাইছে। 5,000 পেয়েছে? 5,000? হ্যাঁ হ্যাঁ। এরকম কতদিন ধরে করছেন উনি? না এই তো এগুলো করতাম, এগুলো তো জানে না মেয়ে আমার। আপনার মেয়ে জানে না? না। গতকাল নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে গিয়ে বড়মার মন্দিরে পুজো দেওয়ার পর তিনি ঘোষণা করেন বড়মার যে ঘাট, নৈহাটির যে গঙ্গার ঘাট, সেই ঘাটের নাম বড়মার নামে করা হবে এবং তিনি বলেন যে সেখানে একটি আউটপোস্ট তৈরি করা হবে, পুলিশ ফাঁড়ি তৈরি করা হবে বড়মার নামে। 24 ঘন্টার মধ্যে কাজ হয়ে গেল, পুলিশ ফাঁড়ি তৈরি হলো নৈহাটিতে বড়মার মন্দিরের পাশেই বড়মার নামে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন আগে শুনুন। আজ এই ফেরিঘাটটা বড়মার নামে করে দিতে বলেছি। এখানে একটা পুলিশ ফাঁড়ি হবে, একটা হাই মাস্ক লাইট হবে এবং বড়মার যে ঘাটটা দিয়ে সবাই পরাপার হয় সেই ঘাটটা আমি এমপি ল্যাড থেকে রাজ্যসভার 10 লাখ টাকা দেব, যাতে ঘাটটাও ভালো করে ডেভেলপমেন্ট হয়। যেমন কথা তেমনি কাজ, সেই ছবি আপনাদেরকে দেখাবো যেখানে ইতিমধ্যে পুলিশ ফাঁড়ি তৈরি হয়ে গিয়েছে। কথা বলবো, অরুণ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অরুণ, 24 ঘন্টার মধ্যে গোটা বিষয়টা সেরে ফেলা কিভাবে পসিবল হলো? কত দ্রুত কাজ করলে সত্যি আমরা দেখতে পাচ্ছি আউটপোস্ট একেবারে রেডি। হ্যাঁ দেখো, মুখ্যমন্ত্রী চলে যাওয়ার ঠিক একেবারে 24 ঘন্টার মধ্যেই কিন্তু বড়মা যে পুলিশ স্টেশন সেটা কিন্তু উদ্বোধন হয়ে গেল। সেখানে একজন সাব ইন্সপেক্টর, 3 জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং 8 জন কনস্টেবল এবং সিভিক ভলেন্টিয়ার থাকবে, যাতে এই মায়ের মন্দিরে প্রচুর গহনা দিয়ে মাকে সাজানো থাকে, একটা নিরাপত্তার ব্যাপার থাকে। এছাড়া যারা গঙ্গার পার হয়ে এপারে আসেন প্রত্যেকে কিন্তু অসুবিধার মধ্যে হয়, যে এত বড় এলাকা, সেখানে পুলিশের নিয়ন্ত্রণ খুব কম ছিল। এইবার থেকে কিন্তু মানুষের নিরাপত্তাও বাড়লো এবং মায়ের মন্দিরের নিরাপত্তাও কিন্তু অনেকটা সুনিশ্চিত হলো। কারণ এখানে যে ধরনের গয়না মাকে পরানো হয় প্রচুর পরিমাণ, কিন্তু নিরাপত্তা সেভাবে সাজানো ছিল না। মুখ্যমন্ত্রী নিজে এসে দেখেন এবং তারপরেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয় যে শুধু ফেরিঘাট থেকে শুরু করে সমস্ত যেমন উন্নয়ন করবে এবং তার পাশাপাশি যে
পুলিশ আউটস্পোর্ট কিন্তু চালু হলো। ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজরিয়া, বিধায়ক, সংসদ প্রত্যেকে মিলে কিন্তু এতে উপস্থিত ছিলেন এবং তারা এটা হওয়াতে মন্দির পক্ষ যেমন কর্তৃপক্ষ যেমন খুশি, তেমন খুশি কিন্তু এলাকার মানুষও। তো সেইভাবে কাজ হওয়া উচিত। অ্যান্ড আমি তার জন্যে আমাদের মন্দির কমিটি, আমাদের এমএলএ সাহেব, চেয়ারম্যান সাহেব, ওনারা এত শর্ট নোটিসে আমাদেরকে বেস্ট পসিবল লোকেশন যেটা আমি বলতে পারি মন্দির চত্বরে উনি এটা দিয়েছেন, যেখানে আমাদের অফিস স্পেস, আমাদের যারা এখানে কর্মীকে নিযুক্ত করা হয়েছে তাদের থাকার আমার মনে হয় সমুচিত ব্যবস্থা আছে। আর এখান থেকে ওদের যে দায়িত্ব যেটা আমরা দিয়েছি সেটা আমাদের এই মার্কেট প্লেস, অরবিন্দ রোড, আমাদের নয়াটি রেলওয়ে স্টেশন এরিয়া, আমাদের ফেরিঘাট যেটা গতকালে ম্যাডাম নামকরণ যেটা দিয়েছেন বড়মা ফেরিঘাট নামে, তো এই পুরো চত্বরের দায়িত্বটা এই ফাঁড়িয়ে দায়িত্বটা থাকবে। পরীক্ষার নামে ছাত্রীদের হেনস্থা, সেই ছবি আপনাদেরকে দেখাবো, যেখানে পরীক্ষার হলে তল্লাশি চালানোর নামে ছাত্রীদেরকে হেনস্থা করার অভিযোগ। কি অভিযোগ উঠেছে এক্স্যাক্টলি আমাদের জানাবেন ডিটেলে প্রতিনিধি সুপ্রতিম রয়েছেন সঙ্গে। সুপ্রতিম, পরীক্ষার নামে কিভাবে হেনস্থা, অভিযোগটা ঠিক কি? দেখো, যে ছাত্রীদের অভিযোগ সেটা হচ্ছে বীরভূমের সিউড়ি রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ গভর্নমেন্ট পলিটেকনিক, এখানে ডি ফার্মার যে পড়াশোনা তার এখানে প্রথম সেমিস্টারের পরীক্ষা ছিল আজই, এবং বিভিন্ন ছাত্রীদেরকে যে টুকলি নিয়ে এসছে কিনা সেটা পরীক্ষা করার জন্য যখন হচ্ছিল তখন ছাত্রীদের অভিযোগ হচ্ছে যে শিক্ষিকারা কিন্তু তাদের শরীরে প্রাইভেট পার্টে হাত দিয়ে সেগুলো পরীক্ষা করে, এবং তাতেই কিন্তু ছাত্রীরা পরীক্ষার পর কিন্তু এসে যেখানে যে কলেজের বাইরে এসে তারা কিন্তু উত্তেজনা ছড়ায়, এবং তারপরে কিন্তু সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর প্রিন্সিপাল যেটা জানিয়েছে যে কাউন্সিলের যে নিয়ম সেই নিয়ম অনুসারেই কিন্তু তাদের ছাত্রীদের পরীক্ষা করা হয়েছে, যদিও পুলিশ গিয়ে কিন্তু ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে, কিন্তু যথেষ্ট পরিস্থিতি ছড়ায় এই কলেজে। আমাদের বডি পার্টস এর ভেতরে গিয়ে হাত দিয়ে চেক করছে ওরা কিছু কাগজ আছে কিনা, বলে বাটন কোপে বডি পার্টস চেক করবো, কি কথা, এটা কি ধরনের কথা, কিভাবে হ্যারাসমেন্ট করছে, এইরকম ভাবে পরীক্ষা দেওয়া যায় না। আমাদেরকে যখন ঢোকাত তখন তো আমাদেরকে এদিক দিয়ে সার্চ করে নিয়ে যাচ্ছে, সেখানে ওনাদের চেক হচ্ছে না। আরে বাথরুমে গেছে প্যাড বডি করে লাগছে, বডি গার্ড আমার খারাপ হাত দিয়ে অসম্ভব বলে নিজেরা হাতে ভেতরে গিয়ে চেক করছে। যা কিছু করা হয়েছে সবই কাউন্সিলের যে নির্দেশ আছে, পরীক্ষার যে গাইডলাইন আছে সেটা মেনে হয়েছে, এবং হেডকোয়ার্টারের নির্দেশ। কোনো শিক্ষকই এসব কথা বলে না, বলেও নি, একদম ভুল কথা। মহিলাদের কাছে প্রচুর পরিমাণে চিট পাওয়া গেছে, যেটা আনার তাদের কথা না। মহিলা পুরুষ বলে কিছু নয়, সকলকেই সার্চ করা হয়েছে, এবং সেটা নির্দেশ, কাউন্সিলের যে নির্দেশ সেটা মেনেই হয়েছে। সুতরাং এখানে কোনো ফাউল প্লে কিছু নেই। এ রাজ্যে ভান্ডারে বসতে লক্ষ্মী, হ্যাঁ লক্ষ্মীর ভান্ডারের কথাই বলছি। লক্ষ্মীর ভান্ডার রাজ্য সরকারের প্রকল্প, মহিলাদের সশক্তিকরণের প্রকল্প, কিন্তু সেই লক্ষ্মীর ভান্ডারের টাকা যদি 5 থেকে 6 মাস হয়ে গেল না ঢোকে, এমনই ঘটছে। রাজ্য সরকার টাকা দিচ্ছে কিন্তু কোনোভাবে তা অ্যাকাউন্টে ঢুকছে না। তমলুকে, পূর্ব মেদিনীপুরে এই ছবি। বারবার তারা অভিযোগ করেছেন 5 থেকে 6 মাস হয়ে গেল তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, কিন্তু কোনো সদুত্তর কি তারা পাচ্ছেন? আসুন জানার চেষ্টা করি। সুজিত ভৌমিক প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুজিত, ব্যাংক, পুরসভা কি বলছে, টাকা যাচ্ছে কোথায়? 5-6 মাস ধরে কেন ঢুকছে না টাকা? তারাও অন্ধকারে রয়েছেন এবং তারা অন্ধকারে রাখছেন যারা অভিযোগকারী, অর্থাৎ যারা বঞ্চিতদের যখন তারা উত্তর দিচ্ছেন তারা বলছেন এখনো বুঝে উঠতে তারা পারছেন না। তারা বুঝে উঠতে পারছেন না তমলুকের তাম্রলিপ্ত পৌরসভার পুর কর্তৃপক্ষ এবং ব্যাংক কর্তৃপক্ষ। তারা বলছেন, তারা স্বীকার করছেন যে টাকা ঢুকছে না, কিন্তু কেন ঢুকছে না তারা বুঝে উঠতে পারছেন না। তারা তবে প্রতিশ্রুতি দিচ্ছেন দুবেলা যে ঠিক হয়ে যাবে, ঠিকঠাক কবে হবে সেটা কিন্তু বলতে পারছে না। আসলে সমস্যাটা তমলুক শহরের, তমলুক পৌর এলাকার প্রায় 350-এরও বেশি মহিলাদের অভিযোগের ভিত্তিতে সামনে এসছে। কি না, তাদের অভিযোগ আচমকাই কয়েক মাস ধরে তারা লক্ষ্মীর ভান্ডারের টাকা তারা পাচ্ছে না, তাদের অ্যাকাউন্টে ঢুকছে না। কিন্তু কেন ঢুকছে না তা নিয়ে যখন তারা শিখছেন, তারা কিন্তু কোথাও থেকে সদুত্তর পাচ্ছেন না। তাই তাদের চিন্তা পাচ্ছে, কারণ মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প লক্ষ্মী ভান্ডার নিয়ে দেশের সরকার খুব সবসময় যথেষ্ট।
হাজার যখন হয়েছিল আমাদের প্রচুর উপকৃত হয়েছে, কিন্তু আমাদের বেশ 7 মাস হলো বন্ধ আছে, টাকাটা পাচ্ছি না। আমরা খুব অসুবিধায় পড়ছি, যাতে পুনরায় যদি আবার পাই আমরা সত্যি ওই লক্ষ্মী ভাণ্ডারে প্রচুর পরিমাণে উপকৃত হচ্ছি। ঘাটাল ব্যাংকে কিন্তু অনেকে পাচ্ছে, আবার অনেকের বন্ধ হয়েছে। না, ব্যাংকের কোনো কারণ বলেনি, বলে পৌরসভায় যোগাযোগ করতে বলছে। যেহেতু আমার ঘাটাল ব্যাংক ছিল, হয়তো ঘাটাল ব্যাংকের জন্য বন্ধ হয়েছে অনেকে বলছে, তাই জন্য নতুন আবার ব্যাংকের নাম্বার দিয়ে নতুন ফর্ম ফিল আপ করিয়েছি। 500 থেকে 1000 যখনই এপ্রিল মাসে ঘোষণা করলো, মে মাসের পয়লায় ঢুকিয়ে দেবেন সেটাও ঘোষণা করলেন, ঢুকে গেছে। ওই একবারই পেয়েছি, তারপর থেকে আজ পর্যন্ত পাইনি। ব্যাংকের তো কোনো ফল্ট হচ্ছে না, আমি তবে অনলাইন থেকে যেটা বার করেছি কি মিসম্যাচ হয়েছে, তো আমি দ্বিতীয়বারও করলাম। 2 মাস আগে দ্বিতীয়বারও যেমন পৌরসভা থেকে নির্দেশ দিল, দ্বিতীয়বারও করলাম, কিন্তু ওই একই সেম কেস, পাচ্ছিই না। নিশ্চয়ই একটা কিছু সরকার ব্যবস্থা করবে। ভোটের আগে টপনা দিয়েছিল সাধারণ মানুষকে, যা ভোট মিটে গেছে। লোকসভার পর থেকে আর কোনো টাকা লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা পাচ্ছে না। এর উত্তর অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসই দিতে পারবে। তমলুক পৌরসভার যে পৌর প্রধান আছে তারই দেখা উচিত। আমাদের কাছে খবর আছে অনেকে পাচ্ছেন না, এ ব্যাপারে আমরা রাজ্য সরকারকে জানিয়েছি এবং আমরা নিশ্চিত যে রাজ্য সরকার কিছুদিনের মধ্যে ব্যবস্থা নেবেন, যেগুলো যারা পাচ্ছেন না তারা পাবেন। একটু টেকনিক্যাল প্রবলেম আছে, সেই কারণে বন্ধ হয়ে গেছে। কোনো কোনো জায়গায় ব্যাংকেরও কোনো কোনো জায়গায় একটু সমস্যা আছে। ওভারঅল খোঁজ নিয়ে আমরা জানাতে পারবো যে কি সমস্যাটা কোথায় আছে। জলঙ্গিতে স্কুলে ফোন নিয়ে ঢোকার অভিযোগ ওঠে আর টোকাটুকির অভিযোগ ওঠে, আর এবার টোকাটুকি রুখতে মেটাল ডিটেক্টরের ব্যবস্থা। পরীক্ষার হলে ঢোকার আগে মেটাল ডিটেক্টর দিয়ে চলছে চেকিং, এবং সেই চেকিং এ ইতিমধ্যেই স্কুল টেস্টে মেটাল ডিটেক্টরে উদ্ধার 5টি মোবাইল। স্কুলে মোবাইল ফোন রুখতে এবার মেটাল ডিটেক্টর। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রণব রয়েছেন সঙ্গে। প্রণব, পরীক্ষার হলে টোকাটুকি চলছে, সেই ছবি আমরা দেখিয়েছিলাম, আর এবার কড়া পদক্ষেপ করা হচ্ছে মোবাইল রুখতে মেটাল ডিটেক্টর এনে। কিভাবে কাজ হবে পুরো প্রসেসটা যদি আমাদের দর্শকদের জানাও। দেখো, জলঙ্গির একদম সীমান্তবর্তী গ্রাম এই দুর্লভপাড়া বিদ্যানিকেতন, সেখানে কিন্তু তোমার কোয়েড স্কুল, ছাত্রছাত্রীরা একসঙ্গে পড়ে এবং দশম এবং দ্বাদশ দুটো শ্রেণীরই তোমার টেস্টের পরীক্ষা চলছে, এবং প্রতিবারই তোমার এই স্কুলে টোকাটুকি রুখতে স্যারদেরকে হিমশিম খেতে হয়। এবং সেই কারণে, এবং বিশেষ করে যেহেতু ছাত্রীরা আছে, সেই কারণে সে ঠিক মতনভাবে সার্চও করা যায় না, তল্লাশিও চালানো যায় না, সেক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। সেই কারণেই এবারে ওই স্কুলের পক্ষ থেকে টোকাটুকি রোখার জন্য মেটাল ডিটেক্টর একটি কিনে নিয়ে আসা হয়েছে স্কুলে, এবং রীতিমতনভাবে যে সমস্ত ছাত্রছাত্রীরা ঢুকছে তাদেরকে পরীক্ষা করে তারপর কিন্তু স্কুলের মধ্যে ঢুকতে দেওয়া হচ্ছে। আর এই মেটাল ডিটেক্টর ব্যবহার করেও কিন্তু দারুণ সাফল্য পেয়েছে। এই টেস্ট পরীক্ষায় যখন প্রথম দিন শুরু হয়, সেদিন কিন্তু ছাত্রছাত্রীদের কাছ থেকে 5টি ফোন তোমার উদ্ধার করা হয়েছে, এবং স্কুল কর্তৃপক্ষ বলছে যে এই টেস্ট পরীক্ষা চলাকালীন যেহেতু মেটাল ডিটেক্টর ব্যবহার করা হচ্ছে, সেই কারণে একটা আতঙ্কেরও পরিবেশ হয়েছে। কেউ কিন্তু আর ফোন নিয়ে আসতে তোমার পাচ্ছে না, সাহস পাচ্ছে না, এবং সেই কারণে কিন্তু মেটাল ডিটেক্টর দিয়ে কিন্তু যথেষ্টভাবে সাফল্য আসায় পরবর্তী যে সমস্ত পরীক্ষা হবে সেই সমস্ত পরীক্ষাগুলোতেও এই মেটাল ডিটেক্টর ব্যবহার করা হবে। শুধু তাই নয়, স্কুল চলাকালীনও যাতে কেউ ফোন না নিয়ে আসতে পারে, সেই কারণেও কিন্তু এই স্কুল চলাকালীনও এই মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হবে বলে কিন্তু স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন। এবং অভিভাবকরাও কিন্তু এই ঘটনাতে যথেষ্টভাবেই খুশি। তারাও চাইছেন যাতে ছাত্রছাত্রীরা যাতে তোমার ফোন ব্যবহার কমসে। মেটাল ডিটেক্টর স্ক্যানার আছে, সেই স্ক্যানার দিয়েই মূলত আমরা অভিযানটা চালিয়েছি। শারীরিকভাবে হাত দিয়ে পরীক্ষা করি না, যার ফলে মেটাল ডিটেক্টর অনেকটা সহায়ক হয় এক্ষেত্রে, এটাতে সহজ হয়ে যায়। তো আমি একটু সাইন্টিফিক ওয়েতে করলাম, তাতে ঝুট ঝামেলা এড়ানো গেল। মেয়েদের ক্ষেত্রে সার্চ করা কঠিন, আবার তাকে নিয়ে এসে লেডিজ স্টাফ রুমে লেডিজ স্টাফ দিয়ে সার্চ করার সময় চলে যাবে, তার থেকে এটা বেটার। পৃথিবীর ফুসফুস কোনটাকে বলা হয় জানেন? অ্যামাজন ফরেস্ট। আর বর্ধমানের ফুসফুস কাকে বলা হয়? শশাঙ্ক জলা। সেই শশাঙ্ক জলা নিয়ে নিউজ 18 বাংলা আমরাই খবর দেখাই যে সেই শশাঙ্ক জলা বর্ধমানের ফুসফুসটা ভরাট করে দেওয়া হচ্ছে, দেদার ভরাট চলছে। আর এই খবর দেখানোর পর ভরাট করার কাজ আপাতত বন্ধ। 3রা জানুয়ারি খবর দেখাই আমরা যে শশাঙ্ক জলা বর্ধমানের যে ফুসফুস তা ভরাটের কাজ চলছিল, কিন্তু তারপরে তৎপরতা, কি ধরনের তৎপরতা দেখা যাচ্ছে আমাদের প্রতিনিধি শরদিন্দু রয়েছেন সঙ্গে। শরদিন্দু, খবর করার পর তার যদি ইম্প্যাক্ট একটা পজিটিভ হয়, এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। কি ধরনের তৎপরতা দেখতে পাচ্ছ যে শশাঙ্ক জলা ভরাটের বিরুদ্ধে গিয়ে চলছে?
একেবারেই দেখো, আমরা গত 3রা জানুয়ারি এই খবর করেছিলাম যে শশাঙ্ক জলা ভরাট হচ্ছে এবং তারপর থেকে প্রশাসন সেই খবরের জেরে শশাঙ্ক জলা ভরাট করা বন্ধ রেখেছিল। ফের গত 2-3 দিন ধরে সেই জলা ভরাটের কাজ চলছিল, শুরু হয়ে গিয়েছিল এবং আবারও আমরা সেই খবর তুলে ধরি, দেখাই যে কিভাবে শশাঙ্ক জলা ভরিয়ে ফেলা হচ্ছে এবং সেই খবর দেখানোর পরই একেবারে প্রশাসনের টনকনরে প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা দেখা যায়। বর্ধমান 1 ব্লকের যে ভূমি রাজস্ব আধিকারিক তিনি পরিদর্শনে যান, পাশাপাশি পরিদর্শনে যান বর্ধমান পৌরসভার চেয়ারম্যান এবং তারা খতিয়ে দেখেন এবং তারপরই তারা নির্দেশ দেন যে এই কাজ বন্ধ থাকবে। কারণ তারা বলছেন এই যে জলাভূমি, সেই জলাভূমির মধ্যে জমির রেকর্ড করা যে রেকর্ড তথ্য বলছে যে এর মধ্যে যেমন শালি জমি আছে তেমনি জলা জমিও আছে। তাই কোন এলাকায় তারা কাজ করছে, কোন এলাকায় তারা প্রমোটারি করতে চায় সে ব্যাপারটা আগে খতিয়ে দেখা হবে, তারপরে তাদেরকে অনুমোদনের প্রশ্ন আসবে। কিন্তু পৌরসভার পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো রকম অনুমতি কিন্তু কাউকে দেওয়া হয়নি এই শশাঙ্ক জলা ভরাট করা বা তা সংস্কার করার জন্য। তাহলে কোনো অনুমোদন ছাড়াই কিভাবে কোনো সংস্থা এই জলা ভরাটের কাজ করছে তা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা। কারণ তারা বলছেন বর্ধমানের ফুসফুস শশাঙ্ক জলা এবং এখানে প্রচুর হাজার হাজার পাখির বাস। তাই এই শশাঙ্ক জলা যদি নষ্ট হয়ে যায়, একদিকে যেমন ইকোসিস্টেমে তার প্রভাব পড়বে, শহরের নিকাশি ব্যবস্থায় তার চরম প্রভাব পড়বে এবং এখানে পরিবেশ দূষণের নজর থাক। আমার বাড়িটা যদি বন্ধ হয়ে থাকে, তার সামনে যদি 10 বছর ধরে কেউ খেলতে থাকে, তাহলে কি সেটা ফুটবল মাঠ হয়ে যাবে? সেটা তো হবে না। রেকর্ড কাগজে যেটা হবে সেটা তো স্যারেরাই বললেন, স্যারেরা যেটা আপনারা যেখানে কাজ করতে এটা সব কাগজপত্রকে শালি রেকর্ড আছে, কিছু হাউজিং কমপ্লেক্সের রেকর্ড আছে, ঠিক আছে। এবার শশাঙ্ক বিল বলে যে জায়গাটা, সেটা কিন্তু আমাদের দাগের মধ্যে নয়। ঠিক বেঠিক তো আমি বলতে পারবো না, ঠিক আছে, আমাদের কাগজ বলবে। রেকর্ডের শ্রেণী কোনোটায় শালি, কোনোটায় বিল, কোনোটায় জলাভূমি, রেকর্ডটা কনসিস্টেন্সি নেই। যাদের নামে রেকর্ড আছে বাঙ্কা, আগরওয়াল ইত্যাদি টাইটেলের 20 জনের নামে, তারা প্রত্যেকেই কনভার্সন পেয়েছেন। এডিএম স্যারকে যে আমরা যা দেখলাম সেই রিপোর্ট ওনাকে সাবমিট করব, করার পর উনি যেভাবে ব্যবস্থা বলবেন আমরা সেইভাবে এগোবো। ওদের পেপার যেগুলো দেখছি তাতে এটা কনভার্সন হয়েছে এবং তার থেকে প্রথমে বিল শালি হয়েছে, শালি থেকে আবার ওটা হাউজিং কমপ্লেক্স হয়েছে, হাইকোর্টের অর্ডার রয়েছে, ওদেরও কাগজপত্র এগুলো সব রয়েছে আর কি। সবাইকে নিয়ে বসে কাগজপত্রের ভিত্তিতে ডিএম অন বিহাফ অফ অ্যাডমিনিস্ট্রেশন যে সিদ্ধান্ত দেবেন সব পক্ষকেই সেটা মেনে চলতে হবে। ওরা কাজ এখন করবে না যতক্ষণ পর্যন্ত ডিএম ম্যাডাম কোনো সিদ্ধান্ত দেবেন। ফের নদীর চর জবরদখল, বারবার আমরা এই ছবি দেখেছি খড়িবাড়িতে। এবার ছিটমেচি নদীর ধারে, সেখানে নদীর পার জবরদখল, আর জবরদখল করে চলছে বেআইনি নির্মাণ। কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিত্র রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, নদীর চর দখল করে বেআইনি নির্মাণ, বারবার অভিযোগ ওঠে, কিন্তু কেন এই বেআইনি নির্মাণের জন্য নদীর চরগুলোকেই বেছে নেওয়া হয়? প্রশাসনের কানে কিচ্ছুটি যায় না। দেখো, সেই অভিযোগে কিন্তু স্থানীয় বাসিন্দারা করছে। তার আগে তোমাকে জানিয়ে রাখি যে গত 1 বছর আগেই কিন্তু এই ছিটমেচি নদী তার গতিপথ পরিবর্তন করেছিল এক বেসরকারি কেশার। নিউজ 18 বাংলা সেই খবর দেখায়, 3 জন গ্রেপ্তার হয় এবং স্বাভাবিক অবস্থায় ফিরে যায় এই ছিটমেচি নদী। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে ফের এক অন্য কেশার মালিক তিনি কিন্তু এই ছিটমেচি নদীর চর দখল করছেন। একেবারে নদীর চরে কংক্রিটের পিলার দিয়ে তিনি কিন্তু দেওয়াল নির্মাণ কাজ করছেন, আর যা নিয়ে রীতিমতো কিন্তু আতঙ্কিত এখানকার চাষিরা। কারণ এই পিলার দিয়ে যদি দেওয়াল নির্মাণ হয় তাহলে নদীর গতিপথ পরিবর্তন হবে, আর এই চাষের যে যোগ্য জমি, যে জমিগুলো নদীর পাশে রয়েছে, তা কিন্তু ভেঙে যাওয়ার উপক্রম তৈরি হবে। তারা ইতিমধ্যে খড়িবাড়ি বিডিও সহ বিএলআরও দপ্তরে অভিযোগ দায়ের করেছেন। তারা যেটা অভিযোগ করছেন যে প্রশাসনকে তারা কিন্তু বারবার জানাচ্ছেন, প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা কিন্তু প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম, বিডিওকে আমরা ফোনে যোগাযোগ করেছি, তিনি বলছেন তিনি কিন্তু অভিযোগ পেয়েছেন এবং তিনি বিএলআরওকে সরেজমিনে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। কিন্তু অভিযুক্ত ব্যক্তি তার দাবি যে তিনি নদীর সেই চরে কিন্তু নির্মাণ করেননি। তিনি বলছেন তিনি করেছেন নদীকে থেকে 50 মিটার দূরে তার কাজ শুরু হবে, শুধুমাত্র জমির মাপজোক দেওয়ার জন্য এই পিলার খুঁটি নাকি তিনি নির্মাণ করেছেন, যা নিয়ে রীতিমতো কিন্তু অবাক। তবে নিউজ 18 বাংলা খবর দেখানোর আগে আমরা দেখাচ্ছি যে
গত বছর কিন্তু 3 জন গ্রেপ্তার হয়েছিল, নদীর স্বাভাবিক রূপ ফিরে পেয়েছিল। স্থানীয় বাসিন্দারা দাবি করছেন ফের প্রশাসন কিন্তু এখানে সরেজমিনে তদন্ত করুক এবং যেই পিলার কিন্তু ইতিমধ্যে নদীর চরে পোতা হয়েছে তা কিন্তু উপড়ে ফেলা হোক এবং নদীর যে স্বাভাবিক রূপ তা যেন ফিরে পাক। এরা এক শ্রেণী যারা জমি মাফিয়া, এরা কিন্তু জমিগুলো এভাবে সংগ্রহ করে এক শ্রেণী যারা নাকি এই যে ক্রেশার করছে এদেরকে দখল দিচ্ছে। কিন্তু তাতে কি হচ্ছে, এই এলাকার অনেকটা ক্ষতি হচ্ছে। এখানে এলাকাতে এই যে নদীটা ভাঙতেছে, ওখানে আমরা এই বিষয়ে স্মারকলিপি দিচ্ছি যে বিন্নাবাড়ি অঞ্চলের ভজনপুর বিবেকানন্দ পল্লী যে ছিট মেচিন রয়েছে সেখানকার নদীর চর দখল করে কোনো দুষ্কৃতী বা জমি মাফিয়া যারা রয়েছে তারা ওখানকার জমিটাকে দখল করার একটা পরিকল্পনা করছে, আর তারা রীতিমতো সেখানে কনস্ট্রাকশনের কাজ শুরু করে দিয়েছে। আর এবার ঝাড়গ্রামের দিকে নজর রাখবো। সেখানে কি অভিযোগ? ঠিকাদার সংস্থার বিরুদ্ধে কারচুপির অভিযোগ। হ্যাঁ, ঠিকই শুনছেন, মেরামতির 10 দিনের মধ্যেই রাস্তার অবস্থা বেহাল। গতকালও আপনাদেরকে ছবি দেখিয়েছিলাম বেহাল রাস্তার, আর এবার ছবিটা দেখাচ্ছি প্রধানমন্ত্রী সড়ক যোজনায় তৈরি রাস্তার। সেই রাস্তার কেমন বেহাল দশা আপনারা দেখুন। ঝাড়গ্রামের বুড়িমল থেকে মুরাবনি যেতে নাভিশ্বাস উঠে যাচ্ছে। কথা বলবো, আমাদের প্রতিনিধি রাজু রয়েছেন সঙ্গে। রাজু, এই রাস্তাগুলো তৈরি হয় কোটি কোটি টাকায়, কিন্তু এই রাস্তার, এই যে প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা বানানো এই রাস্তার এরকম অবস্থাটা হয় কেন? এই বেহাল দশার কারণ কি? দেখো, মূলত যেটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা যে রাস্তা, সেই রাস্তা নির্মাণ হয়েছিল কোটি টাকা দিয়ে। কয়েক কোটি টাকা খরচ হয়ে এই রাস্তা নির্মাণ হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে যে রিপেয়ারিং এর যে টাকা, সেই টাকা বরাদ্দ করা হয়েছে 72 লক্ষ টাকা। আর সেই 72 লক্ষ টাকা দিয়ে যখন রিপেয়ারিং এর কাজ চলছে, সে জায়গায় দেখা যাচ্ছে অধিকাংশ জায়গায় চাঙড় উঠে চলে আসছে। যে পিচ বা যে রাস্তা মেরামতির জন্য যে ম্যাটেরিয়ালস দেওয়া হচ্ছে, সেই ম্যাটেরিয়ালস মূলত খারাপ দেওয়া হচ্ছে। খুবই নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে, যার ফলেই হাত দিলেই সেই রাস্তার চাঙড় উঠে আসছে। যা নিয়ে গ্রামের মানুষের বক্তব্য, ঠিকাদার সংস্থা যে কাজ করছে সে কাজ খুবই ন্যূনতম সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে, এবং এই বিষয় নিয়ে তারা স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন এবং স্থানীয় যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন তাদের সাথে কথা বললে তারা যেটা জানিয়েছেন, তারা জেলা স্তরে জেলা শাসককে এই বিষয় নিয়ে জানাচ্ছেন। কারণ প্রধানমন্ত্রী যে গ্রাম সড়ক যোজনার যে 5 কিলোমিটারের যে রাস্তা রয়েছে, সেই রাস্তা যে নির্মাণ হচ্ছে, সেই রাস্তার অধিকাংশ জায়গায় চাঙড় উঠে আসছে। আর হয়তো এই 10 দিনের মধ্যে যে রাস্তা যে অবস্থা হয়েছে, হয়তো এটা যদি আরো 5 দিন চলে যায় তাহলে হয়তো রাস্তাটাই পাওয়া যাবে না। কারণ কোটি কোটি টাকা দিয়ে রাজ্য সরকারের যে রাস্তাগুলি হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার, প্রধানমন্ত্রীর যে টাকা, সেই ফান্ডের যে টাকা আসছে, 10 দিনে যদি কঙ্কালসার অবস্থা হয় তাহলে আরো 5 দিন গেলে, ঠিকই বলেছো রাজু, হয়তো রাস্তার আসল ছবিটাই খুঁজে পাওয়া যাবে না। রাস্তাটা মোটামুটি ভালো এতটা হয়নি। আগের মতন ওই কিছুদিন আগে হচ্ছে রাস্তাটা হয়েছে, মোটামুটি প্রায় 10 দিন আগে। তো এবার হচ্ছে গাড়ি চলাচলের ফলে রাস্তাগুলো পিচগুলো উঠে যাচ্ছে। রাস্তাটা আর একটু ভালো করে যাতে হয়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের থেকে সেখানে জঙ্গল থেকে হাতি ঢুকে পড়ে লোকালয়। কিন্তু কেন হাতি ঢুকে পড়ে লোকালয় জানেন? পাকা ধানের লোভে। আরো ডিটেলে জানি, আমাদের প্রতিনিধি রাজকুমার রয়েছেন সঙ্গে। রাজকুমার, একদমই রুমেলা, দেখো একবারে বক্সা ব্যাঘ্র প্রকল্পের যে জঙ্গল লাগোয়া এলাকা, সেই এলাকাতে কিন্তু প্রায় প্রতিদিনই হাতির হামলা চলছে। তার কারণ কি? কারণ হচ্ছে এই সময় মাঠে পাকা ধান রয়েছে। এই পাকা ধানের লোভে কিন্তু জঙ্গল ছেড়ে হাতিরা একেবারে লোকালয়ে ঢুকে পড়ছে। ধান খেতে ঢুকে বিঘার পর বিঘা ধান খেয়ে একেবারে সাবার করে দিচ্ছে। আজকে যে ঘটনা ঘটেছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল লাগোয়া পাটকাপাড়াতে, একদল হাতি একেবারে মারমুখী হয়ে উঠেছে। দীর্ঘক্ষণ এলাকায় দাপাদাপি করে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং তারপরে দুপুরের পর সেই হাতিগুলোকে আবার জঙ্গলে তাড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে। যদিও এই ঘটনায় কিন্তু এলাকায় আতঙ্ক এখনো রয়েছে। রুমেলা,
বক্সার পর এবার আপনাদেরকে দেখাবো নাগরা কাটার ছবি। সেখানে দুই বুনো হাতির রাতভর দাপাদাপি। খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের আতঙ্ক, নাগরা কাটার বস্তির মানুষ তারা আতঙ্কে সেটিয়েছিলেন। জলঢাকা পেরিয়ে জঙ্গলে ফিরে গেল হাতির দল। হাতি দেখতে পর্যটকদের ভিড়। নাগরাকাটা বস্তি এলাকার চাপড়ামারির ঘটনা। নাগরাকাটায় রাতভর দাপাদাপি দুই বুনো হাতির ছবি দেখছেন আপনারা। নাগরাকাটায় দুই বুনো হাতির দাপাদাপির ছবি আপনাদেরকে দেখালাম। এবার আসুন কথা বলি, আমাদের প্রতিনিধি রকি চৌধুরী রয়েছেন সঙ্গে। রকি, দেখো পর্যটকদের তো হাতি দেখতে পেয়ে ভালোই লাগবে, কিন্তু এভাবে দুই বুনো হাতির দাপাদাপি নাগরাকাটার বস্তি চাপড়ামারি এলাকায় সেখানকার মানুষজন কতটা আতঙ্কিত হলেন, আর কিভাবেই বা হাতির দলকে জঙ্গলে ফেরানো সম্ভব হলো? বুনো হাতি দেখতে কিন্তু পর্যটকের ভিড় আর আতঙ্ক ছড়ালো বস্তি এলাকায়। নাগরাকাটার বিস্তীর্ণ এলাকা কিন্তু বুনো হাতি দাপিয়ে বেড়ায়। স্থানীয় সূত্রে জানা যায় যে গতকাল রাতে একটি হাতির দল ঢুকেছিল নয়াশালী চা বাগানে, এবং সকালবেলা যখন চা শ্রমিকেরা কাজ করতে যায় তারা কিন্তু দেখতে পায় দুটি হাতি সেখানে উপস্থিত রয়েছে। খবর চাউর হতে প্রচুর মানুষ সেখানে ভিড় জমান এবং খবর দেওয়া হয় বন দপ্তরকে। বন দপ্তর দীর্ঘক্ষণ প্রচেষ্টা করে সেই হাতিগুলিকে জঙ্গলে ফেরাতে। বহু প্রচেষ্টার পর কিন্তু সেখান থেকে নয়াশালী চা বাগান থেকে নাগরাকাটা চা বাগান হয়ে ও নাগরাকাটা বস্তি পার হয়ে এরপর জলঢাকা নদী ক্রস করে চলে যায় জঙ্গলে। আর যা দেখতে কিন্তু ভিড় জমায় এলাকার মানুষ, যদিও বারবার হাতি এলাকায় চলে আসায় কিন্তু আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায়, এবং স্থানীয় বাসিন্দারা দাবি জানিয়েছে বন দপ্তর যেন কড়া নজরদারি দেয়, কারণ ইতিমধ্যেই কিন্তু ধান উঠতে শুরু করেছে, যার ফলে কিন্তু জঙ্গল থেকে হাতি বারবার বেরিয়ে আসছে লোকালয়ে। রুমেলা अध्ययन कितना भी रहती जाता है। तगड़ा तगड़ा है। हाँ वीडियो के साथ दिखा दाता ला तो खतरा खबे आओ जा। পূর্বস্থলীর গঙ্গারামপুর, সেখানে সেতু সারাই লোহার পুল নিজেরাই উদ্যোগ নিয়ে তৈরি করলেন গ্রামবাসীরা। ছবি দেখাচ্ছি আপনাদের পূর্বস্থলী। কথা বলবো আমাদের প্রতিনিধি নবকুমার রয়েছেন সঙ্গে। নবকুমার, দীর্ঘদিন ধরে বেহাল দশা ছিল, গ্রামবাসীরা স্থানীয়রা নিজেরাই উদ্যোগী হলেন, কিভাবে হলো সম্ভব? দেখো রুমেলা, বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে রাজ্য সরকারের 7 কোটি টাকা ব্যয়ে শের শাহের আমলে যে পুলটি তৈরি ছিল, জরাজীর্ণ অবস্থায় ছিল, সেই পুলটিকে টোটালি ভাবে এখনো পর্যন্ত কাজ চলছে এবং 6 মাস লাগবে কাজটি শেষ হতে। রাজ্য সরকার প্রায় 7 কোটি টাকা ব্যয় করে চূর্ণী নদীর যে খাল আছে তার উপরে এই সেতুটি করে গঙ্গানন্দপুরে, এবং যেটা করিডর, যেটা বলা যায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে করিডর আছে সেটার মূলত যে হেমায়তপুর মোড়, একদিকে নবদ্বীপ একদিকে কাটোয়া এবং কালনার দিকে সরাসরি চলে যাচ্ছে উত্তরবঙ্গের দিকে, তারই চাপ কমাবার জন্য এই সেতুর গ্রহণযোগ্যতা ভীষণ দরকার হয়ে পড়েছিল। জরাজীর্ণ সেতুটা মানে দুর্দশার মুখে ছিল, এবং সেই সেতুকে রীতিমতনভাবে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এলাকার বিধায়ক স্বপন দেবনাথ। প্রায় 7 কোটি টাকা ব্যয়ে এই সেতু নির্মাণ হলে এলাকাবাসীর আর্থসামাজিক উন্নয়ন ঘটবে, এবং আরও বিশেষ করে বড় কথা যে এখান দিয়ে অনেক চাষিরা তাদের মালপত্র নিয়ে কিষাণ মান্ডিতে যায়, সেই সব যাওয়ার জন্য তাদের এখন প্রায় 3 কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। সেদিক থেকেও তারা অনেকটা এগিয়ে থাকবে। রুমেলা, ব্রিজটা খুব সংকীর্ণ ছিল এবং খুব সরু ছিল। একটা 4 চাকা গাড়ি উঠলে পরে সাইডে একটা সাইকেল নিয়ে দাঁড়ানোর জায়গা ছিল না। এখন যাই হোক যেভাবে করছে ভালো চওড়া হচ্ছে এবং ফুটপাতও দুধারে হবে। এই ব্রিজটা খুব ভালোভাবে তৈরি হচ্ছে, আর অসুবিধা মনে হয় ভবিষ্যতে হবে না। এই ব্রিজ হলে কি উপকার হবে? এই চাঁদপুর একটা হাসপাতাল আছে, হাসপাতালে যে সমস্ত লোক রুগী টুগি যাওয়ার ক্ষেত্রে যে জল টল ছিল এগুলো তো ঘুরে টুরে যাতে অসুবিধা হতো, তারপরে একটা রুগী নিয়ে তাড়াতাড়ি হুড়কাপড়ে যাওয়া যায়, আমাদের ভালো উপকারী হবে। এই সেতুটা শের শাহের আমলে তৈরি। আমরা এটাকে লোহার ব্রিজ নামে খ্যাত। গঙ্গানন্দপুর বাইপাস হিসাবে এই রাস্তাটার গুরুত্ব অপরিসীম। তার কারণে মাননীয় মন্ত্রী এবং স্থানীয় বিধায়ক চেষ্টা করেছিলেন এটা যাতে সেতুটা সংস্কার হয়, এবং প্রায় 7 কোটি টাকা ব্যয়ে সেতুটা নতুন করে তৈরি হচ্ছে। আমরা আশা করছি তার কারণে এলাকার মানুষের
অনেক উন্নয়ন হবে। কত মাস লাগবে এটা কমপ্লিট হয়ে যেতে? এটা আরও 6 মাস লেগে যাবে সব কমপ্লিট হতে।